এখন আমরা আলোচনা করব বাজেট নিয়ে। তো বাজেটের মধ্যে আমরা দেখতে পাই বাজেট প্রতি বছর কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এখন যে বাজেটটা চলছে সেটা হচ্ছে 2024 সাল থেকে শুরু হয়েছে। বাজেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা সালের শেষ 6 মাস, মানে 2024 সালের শেষ 6 মাস জুলাই থেকে শুরু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ 6 মাস, আর 2025 সালের প্রথম 6 মাস। তো 2025 সালের প্রথম 6 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো জুনে গিয়ে শেষ হবে। এটাকে আবার আমাদের অর্থ বছর বা ফিসক্যাল ইয়ারও বলা হয়। তাহলে ফিসক্যাল ইয়ারের বৈশিষ্ট্য কী? ফিসক্যাল ইয়ারের বৈশিষ্ট্য কখনো জানুয়ারি থেকে শুরু হয় না, ফিসক্যাল ইয়ারের বৈশিষ্ট্য হচ্ছে জুলাই থেকে শুরু হয়, শেষ 6 মাস, এবং পরবর্তী নতুন বছরের প্রথম 6 মাস। এই 12 মাসকে আমরা ফিসক্যাল ইয়ার বলি। তাহলে জুলাই থেকে শুরু আর জুনের 30 তারিখে কি শেষ। তাহলে এই বাজেটটা কিন্তু আমরা 25 সালের জুনের 30-এর পর কিন্তু আমরা এই বাজেট আর পড়বো না। তো এরপর থেকে আমরা আবার নতুন বাজেট পড়ব। তো সেই হিসাবে আমরা ইনফরমেশনের উপর জোর দিব। আমরা বেশি বুঝতে চাইবো যে বাজেটটা কী, কীভাবে হয়, কীভাবে বাজেটটা করে, কারা করে এই বাজেটটা, বাজেটটা আমাদের কী কাজে লাগে, সমস্ত হিসাব যে বাজেটের উপর নির্ভরশীল হয়। আমরা এই যেই বিষয়গুলো আমাদের ইনফরমেশন চেঞ্জ হয় না ওগুলোর উপর বেশি জোর দিব, আর যেগুলো ইনফরমেশনের উপর চেঞ্জ হয় সেগুলো নতুন প্রতি বছর পড়তে হবে, তাই আমরা একটু কম জোর দিব। তবে বাজেট শব্দটা আসলে ব্যাগ বোঝায়। লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম বাজেট চালু করেছিল। বাজেট শব্দটা হচ্ছে ব্যাগ, একটা ব্যাগ ক্যারি করতে আগে অর্থমন্ত্রীরা, এই জন্য এটার নাম হয়েছে বাজেট বা ব্যাগ থেকে, ব্যাগ মানে থলে, ঠিক আছে। আর লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম বাজেট চালু করেছে ইংরেজরা লর্ড ক্যানিংয়ের সময়। আর বাংলাদেশে প্রথম বাজেট হয়েছে মূলত অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হাত ধরে। তাহলে বাজেট মনে রাখলে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হয়। এক হচ্ছে বাজেট শব্দটা হচ্ছে ব্যাগ থেকে এসেছে বা থলে থেকে এসেছে। বাজেটটা চালু করেছে ইংরেজরা, কে চালু করেছে? লর্ড ক্যানিং চালু করেছে। আর বাংলাদেশে বাজেটটা হয়েছে কার হাত ধরে? সেটা হয়েছে তাজউদ্দিন আহমেদের হাত ধরে। এই হচ্ছে আমাদের এই কয়েকটা ইনফরমেশন পড়তে হয়। আবার আমরা দেখতে পাই মুজিবনগর সরকারের সময় তো অর্থমন্ত্রী মনসুর ছিল, কিন্তু তার আমলে কোনো বাজেট ছিল না। প্রথম বাজেটটা পেশ করেছেন কিন্তু তাজউদ্দিন আহমেদই, বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হওয়ার পর। তাহলে আমরা দেখি বাজেটে কি আছে। বাজেটটা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। যদিও আমরা এটাকে বাজেট বলি, কিন্তু আমাদের সংবিধানে বাজেট নামে শব্দটা নেই। আমাদের সংবিধানে শব্দটা আছে কি হিসাবে? বার্ষিক আর্থিক বিবৃতি এই নামে আছে সংবিধানে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? 87 নম্বর অনুচ্ছেদে। আর এই 60 নম্বর অনুচ্ছেদ এটা কখনো লাগে না। উপমহাদেশে যে প্রথম যিনি বাজেটটা করেন সেই বাজেটটা হচ্ছে লর্ড ক্যানিং। ইংরেজরা আমাদের দেশে প্রথম বাজেট করেছেন 1861 সালে, এটা লাগে। আর বাংলাদেশের প্রথম যে বাজেটটা যদি আমরা দেখি, মুজিবনগরের অর্থমন্ত্রী ছিলেন, কে ছিলেন? মুজিবনগরের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে মনসুর, কিন্তু তিনি বাজেট করতে পারেন নাই। পরবর্তীতে বঙ্গবন্ধু ফিরে আসার পর অর্থমন্ত্রী চেঞ্জ হয়েছে, অর্থমন্ত্রী হন কে? তাজউদ্দিন আহমেদ। তাই প্রথম বাজেট কিন্তু তাজউদ্দিন আহমেদ করেন, এটা পরীক্ষায় আসে। আর বাজেট শব্দটির অর্থ হচ্ছে ব্যাগ বা থলে, এটা পরীক্ষায় আসে, তাই এটা আমাদের পড়তে হবে। আর রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন হচ্ছে জিয়াউর রহমান, তিনি রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন। বাংলাদেশের সর্বাধিকবার বাজেট পেশ করেছেন দুইজন, একজন হচ্ছে বিএনপির নেতা, ওনার বাড়ি হচ্ছে সিলেট, সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন। আবার আওয়ামী লীগের নেতা আবুল মাল আব্দুল মুহিত, ওনার বাড়িও সিলেট। এরা দুইজনেই সিলেট, দুইজনেই বারবার করে বাজেট পেশ করেছেন। প্রথম জেলা বাজেট, এটা পরীক্ষায় আসে। প্রথম জেলা বাজেট হয় কোথায়? টাঙ্গাইলে, ঠিক আছে। সিটি কর্পোরেশনের আলাদা আলাদা বাজেট থাকে, আর জেলা বাজেট প্রথম হয়েছে টাঙ্গাইলে। এই হচ্ছে আমাদের বাজেটের যে রূপটা। তো বাজেটে অনেকগুলো কথা আমাদের পড়তে হয়, সেই কথাগুলো আমরা একটু বুঝবো। যেমন বাজেটের বর্তমানে কততম ক্রম? 53। এটা কি আমরা বেশি জোর দিয়ে পড়বো? না, কারণ পরে নতুন বাজেট যখন আসবে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে 54তম। তাই আমাদের অত বেশি জোর দিতে হবে না। বাজেটের আকার, এটা আমরা খুব বেশি জোর দিয়ে পড়বো না। বর্তমান আছে 7,97,000 কোটি টাকা, কিন্তু এই ইনফরমেশনটা পরে নিতে হবে শুধু 1 বছরের জন্য। এরপর আমরা দেখতে পাই বর্তমানে রাজস্ব আয়, এটাও পরীক্ষা আসে। 5,41,000 কোটি টাকা রাজস্ব আয়, এটাও পরীক্ষা আসে। আর সামগ্রিক ঘাটতি, সেটাও পরীক্ষা আসে। 2,91,000 কোটি টাকা হচ্ছে সামগ্রিক ঘাটতি। মোট জিডিপির আকার আমরা জানি, আমরা আগের লেকচারে পড়েছি, আমাদের জিডিপি হচ্ছে 55,97,000। এর মধ্যে বাজেট হচ্ছে কত? 7,97,000 কোটি টাকা। তাহলে দেখা যায় আমাদের এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আমাদের দেশের 16 কোটি মানুষের ইনকাম। এই 16 কোটি মানুষের ইনকাম, আর 1 কোটি তো বাইরে থাকে, প্রবাসী ইনকাম তো আবার জিডিপিতে ঢুকে না। এই যে জিডিপির 16 কোটি মানুষের ইনকামটা হচ্ছে এই 55,97,000 কোটি টাকা। এই টোটাল ইনকামের থেকে সরকার আমাদের কাছ থেকে কী নেয়? ব্যাট নেয়, ট্যাক্স নেয়, কাস্টমস নেয়, আবগারি শুল্ক নেয়, বিভিন্ন নিয়ে ঠিয়ে সরকার আমাদের কাছ থেকে যা ইনকাম করতে পারে সেই ইনকাম থেকে সে ব্যয় করতে চায়। সে ব্যয় করতে চায় আমাদের পেছনে, উন্নয়নের পেছনে 7,97,000 কোটি টাকা সে ব্যয় করতে চায়। তাহলে এটা টোটাল বাজেটের কত অংশ? জেনারেলি আমাদের জিডিপির খুব কম অংশই, জিডিপির সাধারণত 15% আমরা দেখতে পাই সেটা বাজেটে সরকার ব্যয় করতে চায়, 15% দেখতে পাই, কিন্তু এই বাজেটটায় 15% থেকে একটু কম, মানে হচ্ছে জিডিপির 14%। এই যে দেখো জিডিপির কত পার্সেন্ট? 14%। এটা হচ্ছে আমাদের জিডিপির 14%।
ঠিক আছে? এর মানে দাঁড়াইলো এরকম যে আমি যদি ইনকাম করি ১০০ টাকা, তাহলে আমি সরকার আমার কাছ থেকে ১৪ টাকা নিয়ে খরচ করতে চায়, কিন্তু আমি ফাইনালি ১৪ টাকা সরকারকে দেই না। এইজন্য সরকার সবসময় ঘাটতিতে থাকে, এইজন্য আমাদের বাজেট সবসময় ঘাটতি হয়। আচ্ছা দেখি, এখন হচ্ছে এই এডিপি জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই এডিপি জিনিসটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয়। তা এডিপি বিষয়টা কি? এটা খুব বেশি পরীক্ষায় আসে, এটা প্রতি বছর চেঞ্জ হয়, ইনফরমেশনটা চেঞ্জ হয়, প্রতি বছরটা আমাদের পড়ে নিতে হবে। এবছর এডিপি হচ্ছে ২,৬৫,০০০ কোটি টাকা। আরও একটা জিনিস অবাক হবে, আমাদের টোটাল যে বাজেট, টোটাল বাজেটে 33% এখানে খরচ হয়। এর মানে হচ্ছে আমাদের যে টোটাল বাজেট ৭,৯৭,০০০ কোটি টাকা, এর 33%, 3/1 টাকা শুধু ব্যয় হবে কিসের পেছনে? এডিপির পেছনে। তাহলে এখন তো একটা প্রশ্ন থাকে, আল্লাহ, বাজেটের 3/1 ব্যয় এডিপির পেছনে, তাহলে এডিপি বিষয়টা কি? এডিপি বিষয়টা হচ্ছে এটা একটা পরিকল্পনা থাকে, যেমন বাংলাদেশে অনেকগুলো প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পকে আমরা আলাদাভাবে টাকা দিয়ে দেই, বাজেটে সেই টাকাটা দিয়ে দেওয়া হয়। যেমন বাংলাদেশে ধরো পদ্মা সেতু রেল প্রকল্প চলে আছে, বাজেটে একটা টাকা তার জন্য রেখে দেওয়া হয়। টানেল আছে, টানেলের জন্য রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে মেট্রো রেল প্রকল্প আছে, তার জন্য রেখে দেওয়া হয়। এরপর হচ্ছে কি জন্য বর্তমানে এয়ারপোর্টে যে টার্মিনালের কাজ চলছে, তার জন্য একটা টাকা রেখে দেওয়া হয়, এরপর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প চলছে, তার জন্য একটা টাকা বাজেটে রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে তোমার পায়রা সমুদ্র বন্দরের কাজ চলছে, সেখানে একটা টাকা রেখে দেওয়া হয়। এই বড় বড় প্রজেক্টগুলোর জন্য সরকার একটা টাকা বাজেটে রেখে দেয়, না হয় তারা টাকাটা পাবে কোথায়? বাজেট থেকে যদি তাদেরকে টাকাটা দেওয়া না হয়, তাহলে তো তারা এই টাকাটা পাবে না। তখন এই যে টাকাটা তাদের জন্য রেখে দেওয়া হয়, সেটাকেই বলা হয় এডিপি। তাহলে সরকার উন্নয়নের পেছনে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পেছনে প্রচুর টাকা ব্যয় করে। তাও আমাদের টোটাল বাজেটের কত পার্সেন্ট? 33% টাকা ব্যয় করে ওই সমস্ত বড় বড় প্রকল্পের পেছনে। এটাকে আমরা বলি এডিপি। আর এই জন্যই বাংলাদেশের বাজেটকে বলা হয় কি বাজেট? উন্নয়ন বাজেট। আমরা প্রায়ই পড়েছি বাংলাদেশের বাজেট উন্নয়ন বাজেট। কেন উন্নয়ন বাজেট সেটা আমরা দেখে ফেললাম। এই এডিপির কারণেই এটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটার কারণেই বলা হয় বাংলাদেশের বাজেট একটি কী বাজেট? উন্নয়ন বাজেট। এবার বাংলাদেশের বাজেটকে আবার আমরা ঘাটতি বাজেটও বলি। তাহলে আমরা এই পেজ থেকেই পড়ে নিব বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট কেন, সেটা আমরা এখান থেকে পড়ে নিব। কেন ঘাটতি বাজেট সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখি, এটা হচ্ছে সরকার একটা টার্গেট করেছে ব্যয়ের। বাজেট হচ্ছে আমরা পড়েছি ব্যয়ের হিসাব, আর হচ্ছে বাজেট আয়ের হিসাব। অর্থাৎ সরকার কোথায় কত টাকা ব্যয় করবে আর সরকার কোথা থেকে কত টাকা আয় করবে, এই দুইটার হিসাবে হচ্ছে বাজেট। তাহলে বাজেটকে আমরা আয় ব্যয়ের হিসাব না বলে এভাবে বলতে পারি, বাজেট হচ্ছে প্রথমে সরকার ব্যয়ের একটা হিসাব করে, পরে সরকার আয়ের হিসাব করে। তাহলে বাজেট হচ্ছে সরকারের ব্যয়ের এবং আয়ের হিসাব। দেখো, সরকার ব্যয় করতে চায় আমাদের জন্য, সরকার মোট ব্যয় করতে চায় 7,97,000 কোটি টাকা। তাহলে ব্যয় করতে হলে এই টাকাটা তো আমাদের কাছ থেকে সরকার আয় করবে, তখন সরকার আয় করার চেষ্টা করে। দেখা যায় সরকার আয় করতে করতে সরকার সর্বোচ্চ 5,41,000 কোটি টাকা আয় করতে পারে, বাকি টাকা সরকার আয় করতে পারে না। অনেক চেষ্টা করে, তখন কিন্তু চাপ দেয়। এই জন্যই যারা ব্যবসা করো অথবা চাকরি বাকরি করো, বিশেষ করে যারা ব্যবসা করে, এরা জানে যে সরকার কী পরিমাণ চাপ দেয় ট্যাক্সের জন্য, ভ্যাটের জন্য প্রচুর পরিমাণে চাপ দেয়। যেখানে যাইবা ভ্যাট আর ট্যাক্স। কেন? কারণ সরকারের মাথায় টার্গেট থাকে যে আমাকে 7,97,000 কোটি টাকা ইনকাম করতে হবে, অথবা এর পাশাপাশি আমাদের ইনকাম করতে হবে। এবার সরকার তো তোমাকে চাপ দেয় না আয়ের জন্য, সরকারের অর্থমন্ত্রী তো তোমাকে ফোন দেয় না, অর্থ সচিবও তোমাকে ফোন দেয় না। তখন সরকারের আয় করার জন্য একটা গুরুত্বপূর্ণ বডি আছে, সেই বডির নাম কি? এনবিআর, যেটাকে আমরা রাজস্ব বোর্ড বলি, বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এই এনবিআর হচ্ছে চাপ দেয়, এই এনবিআর চাপ দেয় যে 7,97,000 কোটি টাকা ইনকাম করতে হবে। এনবিআর এর তাপে পরে সরকার সর্বোচ্চ ইনকাম করতে পারে কত? 5,41,000 কোটি টাকা সরকার ইনকাম করতে পারে। তখন দেখা যায় যে সরকারের ঘাটতি থেকে যায়। কত ঘাটতি থেকে যায়? এই 2,91,000 কোটি টাকা ঘাটতি থেকে যায়। এই জন্যে আমরা বলি আমাদের বাজেট একটা কি বাজেট? ঘাটতি বাজেট। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এই যে বিশাল ঘাটতি থাকে, সরকার কি ঘাটতি মেটানোর চেষ্টা করে না? সরকার ঘাটতি মেটাবার চেষ্টা করে। এখন কীভাবে করে সেটা হচ্ছে দেখার বিষয়। জেনারেলি তুমি খেয়াল করে দেখো, তোমার ব্যয় হবে এ মাসে 70,000 টাকা, তোমার আয় হবে এ মাসে, তুমি আয় করেছো 50,000 টাকা, তাহলে বাকি 20,000 টাকা তুমি ব্যয় করতে চাও কোনো একটা কাজে। তখন তুমি কি করবে? ঋণ করবে, বন্ধুর কাছ থেকে ঋণ করবে, ব্যাংক থেকে ঋণ করবে, বাবার কাছ থেকে ঋণ করবে, মার কাছ থেকে ঋণ করবে। তো সরকারও তখন ঋণ করে। এই যে সরকার ঘাটতিটা মেটানোর জন্য অনেক ঋণ করে, সরকার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়, সেখান থেকে ঋণ করে। সরকার বিদেশ থেকে, যেমন জাপানের জায়গা থেকে টাকা নেয়, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নেয়, আইএমএফ থেকে সরকার টাকা নেয়। মাঝে মাঝে সরকার আমাদের জনগণের কাছ থেকে টাকা নেয়। জনগণের কাছ থেকে কীভাবে টাকা নেয়? সরকার আমাদের মধ্যে এক ধরনের কাগজ ছাড়ে, যেটাকে আমরা সঞ্চয়পত্র বলি। সেই সঞ্চয়পত্র দেয়, আমরা সেই সঞ্চয়পত্র কিনি। কেন কিনি? সুদের আশায় কিনি।
সুদের আশায় কিনি, কারণ এই সরকার সঞ্চয়পত্রের উপর আবার সুদ দিবে। তাহলে সরকার জনগণের কাছ থেকেও টাকা নেয় সঞ্চয়পত্রের মাধ্যমে বা আদার্স মাধ্যমে, সরকার ব্যাংক থেকে টাকা নেয়, সরকার জায়গা থেকে টাকা নেয়, জাপান থেকে টাকা নেয়, সরকার থেকে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নেয়, IMF থেকে টাকা নেয়। সরকার এইভাবে ব্যয় বা ঘাটতি মেটানোর কি করে চেষ্টা করে। আবার মাঝে মাঝে সরকার কি পায়, কিছু অনুদানও পায়, সাহায্যও পায়, তবে সাহায্যের মাত্রাটা অনেক অনেক কম, 3000-4000 কোটি টাকা এরকম হয়। তাহলে সোজা হিসাব, বাজেটের হিসাবটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, বাজেট হচ্ছে প্রথমত সরকার ব্যয়ের হিসাব। ব্যয়ের হিসাবটা কি ব্যয় করে সেটা একটু বলে দিই। সিম্পলি খেয়াল করে দেখো, এই বাজেটটা যদি এই পেজটা আমি অন্য একটা পেজ নিয়ে একটু বলি। ধরো তোমার একটা ফ্যামিলি আছে, সংক্ষেপে 2 মিনিটে তোমার ফ্যামিলি আছে, পরে আমরা সরকারের হিসাব করব। আমরা আগে ছোটোভাবে হিসাবটা করি বাজেটটা কীভাবে হয়। এই তোমার ফ্যামিলির মেম্বার সংখ্যা 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 জন মেম্বার আছে। তাহলে তোমার যে পিতা আছে তার কাছ থেকে একটা চাহিদা চাইবে। এখন এই লোকের ধরো 10,000 খরচ, এর খরচ 10,000, এর খরচ 10,000, এর খরচ 5,000, এর খরচ 5,000। তাহলে তোমার বাবা দেখলো তার যে সন্তান আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, সকলের কাছ থেকে ধরো এরা 3,000 খরচ, 30,000, আর এই দুইজনের হচ্ছে 5,000, 5,000, 10,000, 40,000। তাহলে তোমার বাবা খেয়াল করে দেখলো তোমার ফ্যামিলিতে টোটাল ব্যয় হবে কত, 40,000। তাহলে ব্যয়ের একটা চাহিদা নিলা। সরকার এরকম একটা ব্যয়ের চাহিদা নেই। ব্যয়ের চাহিদা নেয় সরকার কীভাবে, সরকারের মন্ত্রণালয় আছে কয়টি, 44টি মন্ত্রণালয় আছে, একটু কম বেশি হতে পারে। 44টি মন্ত্রণালয় জেনারেলি থাকে, যেমন শিক্ষা মন্ত্রণালয় তোমরা নাম শুনেছো, যোগাযোগ মন্ত্রণালয়, আদার্স মন্ত্রণালয় ইত্যাদি অনেক মন্ত্রণালয় আছে। এই 44টি মন্ত্রণালয়ের কাছে সরকার চাহিদা পাঠায় যে তোমার কত লাগবে। এই 44টি মন্ত্রণালয় এবং আরও যত সরকারের ব্যয়ের সেক্টর আছে, সমস্ত ব্যয়ের সেক্টরে সরকার চাহিদা নেয়। প্রথমে ব্যয়ের চাহিদা নেয়। এই ব্যয়ের চাহিদা নেওয়ার পর সরকার দেখে যে তার 7,97,000 কোটি টাকা সরকারের ব্যয় হবে। তাহলে আগে নেয় সরকার ব্যয়ের হিসাব। এবার সিম্পলি হিসাব, তোমার আব্বা দেখলো তোমার ফ্যামিলিতে টোটাল ব্যয় হবে কত, 40,000। এবার তোমার আব্বা ইনকাম করার চেষ্টা করবে। তোমার আব্বা ইনকাম করে দেখলো যে তোমার আব্বার ইনকাম হয়েছে কত, 30,000। তো 30,000 ইনকাম হইলে এখনও তো আমার 10,000 কি আছে, ঘাটতি আছে। তাই আমাদের সরকারের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। যখন সরকার দেখে যে 7,97,000 কোটি টাকা সরকার ব্যয় করবে, তখন সরকার অনেক চেষ্টা করে আয় করতে পারে কত, আয় করতে পারে 5,41,000 কোটি টাকা হচ্ছে সরকার কি করতে পারে, আয় করতে পারে। তাহলে সরকারের তো ঘাটতি থেকে যায় কত, আমরা দেখতে পাবো ঘাটতি থেকে যাবে 2,91,000 মেবি, হ্যাঁ 2,51,000 কোটি টাকা সরকারের কি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে। হ্যাঁ 2,91,000 কোটি টাকা সরকারের কি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে, এরকমই আর কি। এবার দেখো তোমার বাবার হাতে ঘাটতি কত, 10,000 যদি তোমার বাবার হাতে ঘাটতি হয়, তাহলে তোমার বাবার কি করবে, তখন দুইটা ঘটনা ঘটাবে। এক হচ্ছে তোমাদের কমিয়ে দিবে, তোমাদের টাকা কি, এ 10,000 চাইছিল একে 8,000 দিবে, এ 10,000 চেয়েছিল একে 7,000 দিবে, এ 10,000 চেয়েছিল একে 7,000 দিবে, এ 5,000 চেয়েছিল 4,000 দিবে, এ 5,000 চেয়েছিল 4,000 দিবে। এই কিন্তু তুমি কম পাবে। এরকম সরকার দুইভাবেই ঘাটতিটা মিটায়। এক হচ্ছে সে মন্ত্রণালয়কে কম দেয়, এই কম দেওয়ার ফলে তাকে আবার পরবর্তী আরেকটা বাজেট করতে হয়, সম্পূরক বাজেট। কখনো কম দেয়, কখনো বেশিও লাগে। ধরো এই 4,000 দিয়েছে, এরা আরও 1,000 বাড়াইতে চায়, সেটাকে সম্পূরক বাজেট বলা হয়। যাই হোক, কম বেশি করার জন্য পরবর্তীতে আবার যে একটা বাজেট করে সেটাকে বলা হয় সম্পূরক বাজেট। তাহলে দেখো সেই সরকার তার মন্ত্রণালয়কে কম দিবে ঘাটতি মেটানোর জন্য। এক হচ্ছে ঘাটতি মেটানোর জন্য কম দিবে, আরেকভাবে ঘাটতি মেটানো যায় সেটা হচ্ছে এই 10,000 টাকা কী করে, ঋণ করে। তখন এই 10,000 টাকা ঋণ করবে সরকার। তখন এই যে ঘাটতিতে আছে 2,91,000 কোটি টাকা মেটানোর জন্য, এই ঘাটতি মেটানোর জন্য সরকার কী করবে, তখন ঋণ করবে। তাহলে খুব সহজ হিসাব। বাজেট একটা ফ্যামিলির বাইরে আর কিছু না। তোমার বাবা যেরকম ব্যয়ের হিসাব করে, আয়ের হিসাব করে, সেরকম সরকার ব্যয়ের হিসাব করে, আয়ের হিসাব করে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমরা দেখলাম তোমার বাবা এখানে নিজেই কি করে, আয় করে, অথবা সে ঋণ করে। তা আমাদের সরকারও আয় করে। তবে সরকারের আয় করার জন্য যে বডিটা আছে, যেই বডিটা আয় করে দেয় সরকার, সেটাকে বলা হয় NBR। NBR মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এ আয় করে। এ কোত্থেকে আয় করে, এখান থেকে আমরা দেখে নেই। এ জনগণের উপর ভ্যাট চাপায় দেয়। ভ্যাট চাপায় দেয় কত পার্সেন্ট, সর্বোচ্চ আমরা দেখতে পাই 15% জনগণের উপর কি করে দেয়, জেনারেলি 15%। ভ্যাটের হার জেনারেলি 15%, তবে এটা বেশি হয়, অনেক জায়গায় বেশি হয়। তাহলে এই ভ্যাট চাপায় দেয় সে 15%। তারপর আমরা দেখতে পাই যে ইনকাম ট্যাক্স, যেমন আমরা সরকারি চাকরি করি, আমাদের উপর সে ট্যাক্স চাপায় দেয়। ট্যাক্স চাপায় দেয় কত পার্সেন্ট, ট্যাক্স সর্বোচ্চ 30% পর্যন্ত ট্যাক্স আছে। যারা বেশি টাকা ইনকাম করে তাদের 30% ট্যাক্স দিতে হয়, আর যারা কম টাকা ইনকাম করে তাদেরকে 5% ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি বছরে 4 লাখ টাকা ইনকাম করেছো, তাহলে তোমাকে ওই 50,000 টাকার উপর তোমাকে 5% করে ট্যাক্স দিতে হবে। এখন বলতে পারো যে আমি 4 লাখ টাকা ইনকাম করেছি, তো 50,000 টাকার উপর ট্যাক্স দিব কেন? এটা একটা খেলা আছে। খেলাটা হচ্ছে তোমাকে কিন্তু 4 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে না। এটাকে বলা হয় যে প্রথম যে 3.5 লাখ, এই যে 3,50,000, এই 3,50,000 টাকা হচ্ছে তোমার ভরণ পোষণের খরচ, অর্থাৎ এর উপর তোমার সরকার কোনো ট্যাক্স নিবে না।
এর উপর সরকার কোনো ট্যাক্স দিবে না। এরপরে তুমি যা ইনকাম করবা, তুমি যদি 4 লাখ টাকা ইনকাম করো তাহলে তোমাকে 50,000-এর উপর কী করতে হবে, 50,000-এর উপর এই 5% করে তোমাকে ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে ট্যাক্সের একটা মজা। তাহলে তুমি যদি 5 লাখ ইনকাম করো তাহলে তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে 5 লাখের উপর নয়। তুমি যদি 5 লাখ টাকা ইনকাম করো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে কত টাকার উপর, তখন তোমাকে 1.5 লাখ টাকার উপরে 5% তোমাকে ট্যাক্স দিতে হবে। ঘটনাটা হচ্ছে এই জায়গায়। কিন্তু যারা 5 কোটি ইনকাম করে তারা কিন্তু আর 5% ট্যাক্স দিবে না, তারা ট্যাক্স দিবে কিন্তু এই 30%, অর্থাৎ যত বেশি ইনকাম তত বেশি ট্যাক্স। এই জন্যই তো তুমি বুঝতেই পারছো বড় লোকেরা, যারা রিচম্যান, বড় লোকেরা বেশি ট্যাক্স সরকারকে দেয়। এই জন্যই কিন্তু সরকার সবসময় বড় লোকদের কথা শোনে। আবার দেখবা সরকারের সাথে ডাইরেক্ট, যারা গার্মেন্টস শিল্পের মালিক এরা ডাইরেক্ট সরকারের সাথে দেখা করতে পারে, সরকারের সাথে মিটিং করতে পারে, অনেক পলিসি মেকিংয়ে তারা প্রভাব বিস্তার করতে পারে। কেন বিস্তার করতে পারে? কারণ তুমি আমি ট্যাক্স দিই মাত্র কয় টাকা, কয় পার্সেন্ট করে, 5% করে, কিন্তু তারা ট্যাক্স দেয় 30% করে। তাহলে যে বেশি টাকা দিবে তার কথাই তো শুনবে। তবে আমি একজন সরকারি হিসাবে বোঝানোর জন্য বলছি, আমি সরকারি অফিসার হিসাবে আমার ইনকামটা একটু সম্প্রতি বাড়ার কারণে তোমার এই 5% না, আমি এখন 10% আমাকে ট্যাক্স দিতে হয়। এটা ধাপ আছে, 5%, 10%, 15%, 20%, 25%, 30%। তাহলে যদি বলা হয় বাংলাদেশে কয়টি ট্যাক্সের ধাপ, ইতিমধ্যে তোমরা বুঝে গেছো 5, 10, 15, 20, 25, 30%। তাহলে মোট ধাপ কয়টি? 6টি ধাপ। এটা আবার পরীক্ষা আসে, ট্যাক্সের ধাপ কয়টি? 6টি। তাহলে দেখছো এনবিআর কতবার ইনকাম করতে পারে? এনবিআর তোমার উপর ভ্যাট নিতে পারে, এনবিআর তোমার উপর ট্যাক্স নিতে পারে। এরপর এনবিআর হচ্ছে তুমি একটা জিনিস এক্সপোর্ট করতে চাও অথবা ইম্পোর্ট করতে চাও, সেটার উপর তোমার ট্যারিফ নিতে পারে। ট্যারিফও বলা হয়, আবার সেটাকে ডিউটি বলা হয়, এক্সাইজ ডিউটি বলা হয়, কাস্টমস বলা হয়, শুল্ক বলা হয়। তাহলে তোমার উপর সে শুল্ক নিতে পারে বা ট্যারিফ নিতে পারে। এইভাবে সরকার ইনকাম করে। তাহলে সরকারের ইনকামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বডির নাম কি? এনবিআর। আর সবচাইতে বেশি সরকার ইনকাম করে কিসের মাধ্যমে? ব্যাটের মাধ্যমে। 2 নম্বর ইনকাম করে কিসের মাধ্যমে? ট্যাক্সের মাধ্যমে। এই দুইটা আবার ইম্পর্টেন্ট। 1 নম্বর ইনকাম ব্যাট আর 2 নম্বর ইনকাম কি? ট্যাক্স। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে এনবিআর এর ইনকাম, এটা আমরা পড়ে ফেললাম। আরেকটা জিনিস আমরা দেখবো সরকারি ইনকামের আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে তুমি দেখো ডিসি অফিস কি করে। ডিসি অফিস তোমার এলাকার একটা মাঠ ইজারা দিল, ইউনো অফিস তোমার এলাকার একটা গরুর মাঠ ইজারা দিল, এই ইজারা থেকে কিছু ইনকাম আসে। আবার আমরা দেখতে পারি কোনো বাস দিয়ে যখন পদ্মা সেতু ক্রস করি তখন দেখবা পদ্মা সেতুর উপর আমাকে কি দিতে হয়? টোল দিতে হয়। এই টোলের একটা ইনকাম আছে। এই ইনকামগুলো আবার এনবিআর এর ইনকাম নয়। এই ইনকামগুলো স্থানীয় জেলা প্রশাসন, ইউনো অফিস এরা দেখাশোনা করে, ওগুলাকে বলা হয় নন এনবিআর ইনকাম। তাহলে সরকার 2 ধরনের ইনকাম করে, একটা হচ্ছে এনবিআর এর মাধ্যমে, আরেকটা হচ্ছে এনবিআর ছাড়া। এনবিআর ছাড়া ইনকামকে বলা হয় নন এনবিআর ইনকাম। যেমন তোমার পরীক্ষায় আসবে টোল কোন ধরনের ইনকাম, তাহলে অ্যান্সার হবে নন এনবিআর ইনকাম। মাসুল, পোস্ট অফিসে গেলা, পোস্ট অফিসে একটা জিনিস পাঠাইতে গেলা, তোমাকে 100 টাকা দিতে হলো, ওটাকে বলা হয় মাসুল। পোস্ট অফিসের ওটাকে ডাক মাসুল বা মাসুল বলা হয়। তাহলে এই টোল, মাসুল এগুলো হচ্ছে নন এনবিআর ইনকাম। তাহলে আমরা বাজেট সম্পর্কে বুঝে গেলাম। বাজেট মূলত প্রথমে ব্যয়ের হিসাব করে, তারপর কি আয়ের হিসাব করে। আয় কে করে? এনবিআর, আর কিছু আয় আছে নন এনবিআর। এনবিআর সবচেয়ে বেশি ইনকাম করে ব্যাটের মাধ্যমে, দ্বিতীয় সর্বোচ্চ ইনকাম করে ট্যাক্সের মাধ্যমে। ট্যাক্সের আবার ধাপ আছে, আমরা সেটা সব বুঝলাম। এখন আমরা আশা করি যে বাজেটের মূল বিষয়টা বুঝতে পারলাম। বাজেট আহামরি কিছু না, তোমার ফ্যামিলির ব্যয়ের আর আয়ের হিসাবের মতোই বাজেট। সরকারের যখন অর্থের অভাব হয় তখন হয় সে মন্ত্রণালয়কে কম দেয়, নাইলে সে কী করে? ঋণ করে। বিদেশ থেকে ঋণ করে, দেশ থেকে ঋণ করে, বিদেশি ব্যাংক থেকে ঋণ করে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা পেয়ে গেলাম বাজেটের ক্রমটা আমাদের প্রতি বছরই পড়তে হয়। এটাতে 50 বছর পরে চেঞ্জ হয়ে যাবে। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটের সামগ্রিক আয় কত? 5,41,040,000 কোটি টাকা। বাজেটের ঘাটতি হচ্ছে 2,51,000 কোটি টাকা। মোট জিডিপির আকার, বাংলাদেশের টোটাল 16 কোটি মানুষের ইনকাম হচ্ছে 55,97,000 এত কোটি টাকা। আর এই টোটাল আয়ের সপ্তাহ আমরা সরকারকে দেই না, আমরা সরকারকে মাত্র সামথিং কিছু পার্সেন্ট দেই। সরকার আমাদের কাছ থেকে ব্যয় করতে চায় কত? 7,97,000 কোটি টাকা। এটা মোট জিডিপির কত পার্সেন্ট? 14%। গত বাজেট ছিল 15%, এটা 14%। আচ্ছা, তাহলে আমাদের বাজেটের যে ব্যয়ের খাত তো আমরা দেখলাম ব্যয়ের 44টি মন্ত্রণালয় আছে এবং আদার্স খাত আছে। এই 44টি মন্ত্রণালয়ে সরকার প্রচুর টাকা ব্যয় করে, পাশাপাশি এডিপিতে সরকার প্রচুর টাকা ব্যয় করে। তাহলে সরকার এই এডিপিতে প্রচুর টাকা ব্যয় করে, বাজেটের 33% ব্যয় করে এই এডিপিতে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। এবার আসো সরকার কোন খাতে বরাদ্দ বেশি। আমরা তো একটা জিনিস দেখেছি, যদি খাত হিসাবে ধরি সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে হচ্ছে 2,65,000 কোটি টাকা, এটাই সবচেয়ে বেশি ব্যয় করে। কিন্তু এটা তো একটা আলাদা জিনিস। এবার আসি মন্ত্রণালয়, আলাদা তোমাকে প্রশ্ন করবে মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করে সরকার কোনটা? 1 জনপ্রশাসন মন্ত্রণালয়, 2 কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়, 3 কোন মন্ত্রণালয়? যোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয় হিসাবে এই 3টা মন্ত্রণালয় সরকার সবচেয়ে বেশি ব্যয় করে।
এর মানে কি জানো, সরকারি চাকরিজীবী আছে সারা বাংলাদেশে 16 লাখের আশেপাশে। এই 16 লাখ সরকারি চাকরিজীবী, জনপ্রশাসন মন্ত্রণালয় হচ্ছে যারা সরকারের বেতন ভোগ করে তারা, যেমন আমরা সরকারি চাকরি করি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন। তাহলে সরকারের চাকরিজীবীরা এই 16 লাখ লোকেই সরকারের কাছ থেকে 1,75,000 কোটি টাকা নিয়ে যায়। তাহলে মোট বাজেটের কত পার্সেন্ট? 22%। তাহলে বাজেটে আমরা সবচেয়ে বেশি একটা দেখতে পাচ্ছি 33% ব্যয় হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয় মন্ত্রণালয় হিসাবে প্রথম, আর এমনি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয় 22% ব্যয় হয়ে যায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এটাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয় বলা হয়, সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। আর মন্ত্রণালয় হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয় শিক্ষা ও প্রযুক্তি, দুটাকে একসাথে করে, আর যোগাযোগ খাত। এই তিনটা প্রথম টপ 3 আমাদের পড়তে হবে, টপ 3। এখন দেখি করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমা ইতিমধ্যে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। যেমন ধরো একটু আগে আমি তোমাদের বলেছি, তুমি 4 লক্ষ টাকা ইনকাম করেছো, 4 লক্ষ টাকা তুমি ইনকাম করলেও তোমাকে 4 লক্ষ টাকার উপর কি দিতে হবে না? ট্যাক্স দিতে হবে না। প্রথম যে 3,50,000 টাকা, এই 3,50,000 টাকা তোমার ট্যাক্স ফ্রি। তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে কত টাকার? এই 50,000 টাকার ট্যাক্স দিতে হবে। এটা কি বলা হয়? করমুক্ত আয়সীমা। এই 3.5 লাখ টাকা তোমার ভরণ পোষণের জন্য, এটা থেকে সরকার 1 টাকাও নেবে না। এর বেশি যা আছে সেটা থেকে সরকার তোমার টাকা নেবে। তাহলে এটা পরীক্ষায় আসে যে সাধারণ করদাতার জন্য করমুক্ত আয়সীমা কত? 3.5 লক্ষ। তবে নারীদের জন্য এটা একটা বিশেষ সুবিধা আছে। নারীদের ক্ষেত্রে কোনো নারী যদি 4 লাখ টাকা আয় করে তাহলে তার কাছ থেকে সরকার কোনো কর নিবে না। কিন্তু যখন পুরুষ যদি 4 লাখ ইনকাম করে তাহলে তার 50,000-এর উপর কর আছে, কিন্তু নারী 4 লাখ ইনকাম করলে কোনো কর নাই। যদি নারী 5 লাখ ইনকাম করে তাহলে নারীর 1 লক্ষের টাকার উপর সরকার কি নিবে? কর নিবে। প্রতিবন্ধী ব্যক্তিটাও মাঝে মাঝে আসে। ব্যক্তির ক্ষেত্রে আরেকটু সুবিধা আছে। প্রতিবন্ধী ক্ষেত্রে 4,75,000 টাকার উপর সরকার কোনো কর নেয় না। যদি প্রতিবন্ধী ব্যক্তি 5 লক্ষ টাকা ইনকাম করে তাহলে তার 25,000 টাকার কর দিতে হবে। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে, এটা হচ্ছে 5 লাখ। এই সব কয়টা আমাদের পড়তে হয়, এই সব কয়টা কিন্তু ফিক্সড। এগুলো প্রতি বছর কিন্তু চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে আইন করে নেয়, এগুলো কিন্তু প্রতি বছর চেঞ্জ হয় না। সুতরাং এই 4টা ফিক্সড এবং এই 4টা পড়ে ফেলতে হবে, মুখস্থ করতে হবে স্থায়ীভাবে। এবার আমরা দেখি সরকার যে আয়ের উৎস করে। আমরা আগেই তো বলছি বাজেট কি? বাজেট ব্যয়, কিন্তু বাজেটের আরেকটা জিনিসকে বলা হয় ব্যয়ের নীতি বা আয়ের নীতি। সরকারের ব্যয়ের নীতি বা আয়ের নীতি, কারণ বাজেট মানেই হচ্ছে ব্যয়ের হিসাব আর আয়ের হিসাব। এই যে সরকারের আয়ের হিসাবটা, সেটাকে আমরা বলি রাজস্ব। সেই রাজস্বটা সরকার 2 ধরনের করে থাকে। এক ধরনের কর রাজস্ব, এইভাবে প্রশ্ন আসে। এগুলা কিন্তু ফিক্সড, এগুলা কিন্তু চেঞ্জ হবে না, তাই এগুলা বেশি পড়তে হবে। আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এই কর রাজস্বটাকে আমরা বলি NBR রাজস্ব, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা দেখাশোনা করে। আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, এটা সাধারণত স্থানীয় ডিসি, ইউনো, এরা দেখাশোনা করে। নন NBR, এটাকে বলা হয় নন NBR ইনকাম। দেখো এই কর রাজস্বের মধ্যে আমরা সবচেয়ে বেশি কি দেই? ভ্যাট হচ্ছে 1 নম্বরে মূল্য সংযোজন কর। আমরা জানি এটা 1991 সালে যখন মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে তখন থেকে এই ভ্যাটটা বাংলাদেশে চালু হয়েছে। সেটা আমি লিখে দেই। সাইফুর রহমান বিএনপির আমলে 91 সালে তিনি এটাকে চালু করেছেন, ভ্যাট। এটা হচ্ছে টপ 1। এরপর 2 নম্বরে আমরা দেখতে পাবো ইনকাম ট্যাক্স বা আয়কর ট্যাক্স। এই ট্যাক্সটা হচ্ছে 2 নম্বরে। আবগারি শুল্ক, এটাকে বলা হয় পাপেট ট্যাক্স। পাপেট ট্যাক্স কেন জানো? এটা হচ্ছে কিছু জিনিসের উপর আছে 200%, 300% ট্যাক্স আরোপ করে। জেনারেলি আমরা তো দেখছি ট্যাক্স একটু কম হয়ে থাকে, ট্যাক্স সাধারণত সর্বোচ্চ 30% হয়ে থাকে, কিন্তু কিছু জিনিসের উপর প্রচুর পরিমাণে ট্যাক্স আরোপ করা হয়, সেইটাকে আমরা বলি পাপেট ট্যাক্স। এটা হচ্ছে আবগারি শুল্ক। যেমন তো সিগারেট, তুমি যদি সিগারেট খাও এটা প্রচুর পরিমাণে ট্যাক্স হয়ে যাবে, এগুলোর উপর আবগারি শুল্ক। মদ, এগুলাকে পাপেট ট্যাক্স বলা হয়। পাপেট ট্যাক্স হচ্ছে আবগারি শুল্ক। আর বাণিজ্যিক ট্যাক্স কোনটা? যেটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের ক্ষেত্রে যেটা ঘটে সেটাকে আমরা বলি বাণিজ্যিক ট্যাক্স। এটাকে আবার ট্যারিফও বলা হয় ইম্পোর্ট আর এক্সপোর্টের সময়। জেনারেলি তুমি একটা জিনিস ইম্পোর্ট করতে চেয়েছো, তুমি ইম্পোর্ট করতে চাও শিশুদের খেলনা, তখন বাংলাদেশ সরকারকে একটা বিশাল কী করতে হয়? শুল্ক দিতে হয়। আবার তুমি এক্সপোর্ট করতে চাও তোমার RMG সেক্টর বা পোশাক, বাংলাদেশ সরকারকে প্রচুর একটা শুল্ক দিতে হয়। এটাকে আমরা বলি ট্যারিফও বলি, কাস্টমসও বলি। ঠিক আছে। আর এই কর বহির্ভূত, এটা পরীক্ষায় আসে। টোল কোন ধরনের? তাহলে অ্যান্সার হবে নন NBR ইনকাম। মাসুল হচ্ছে কি? পোস্ট অফিসের জন্য। পোস্ট অফিসে আমরা যে টাকাটা দেই একটা জিনিস পাঠাইতে গেলে, যে টাকাটা দেই সেটা হচ্ছে মাসুল। আর টোল তো আমরা দেখতেই পাচ্ছি, টোল হচ্ছে আমরা ব্রিজ ট্রেস ইত্যাদিতে যে টাকাটা প্রদান করি সেটা হচ্ছে টোল। তাহলে এগুলো হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আর এই সকল রাজস্ব NBR দেখাশোনা করে। ঠিক আছে, এখন আমরা দেখি কর রাজস্ব। এই আগের পৃষ্ঠাটা এটা এখানে আছে, কর রাজস্ব আর হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, সেগুলো আমরা দেখে ফেললাম। পাপের রাজস্ব কোনটা? এটা।
মূল্য সংযোজন করকে কি বলা হয়? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর এটা বলা হয়ে থাকে। সম্পূরক শুল্ক হচ্ছে ধরো একটা জিনিসের উপর 5% শুল্ক দিছে, কিন্তু সরকার আরও এটা বাড়াইতে চায়, তখন আবার যে বাড়ায় সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। ভূমিকর হচ্ছে তোমরা জানো যে জমি জমার জন্য প্রত্যেককে কর দিতে হয়, জমি কিনতে গেলে, জমি বেচতে গেলে, জমি পৌরসভার ভিতরে থাকলে কর দিতে হয়, ভূমিকর। আর কর বহির্ভূত রাজস্ব তো আমরা দেখলাম। এখন দেখি আমরা এনবিআর। আমরা বলেছি সরকারি ইনকামের দুইটা হাত আছে, সরকার দুই হাতে ইনকাম করে, একটা ইনকাম হচ্ছে এনবিআর ইনকাম আর একটা হচ্ছে নন এনবিআর ইনকাম। এটা হচ্ছে এই যে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর এর বিশাল বড় অফিস, এটা বাংলাদেশে যতগুলো পাওয়ারফুল অফিস আছে এটার মধ্যে একটা। এনবিআর এর অফিসার, ধরো তোমার একটা বিজনেস আছে, তোমার একটা ফার্ম আছে, এনবিআর অফিসার চাইলে তোমার ফার্মে অভিযান করতে পারে, অভিযান করে তোমার সব ল্যাপটপ সে নিয়ে যেতে পারে, এমনকি তোমার মেশিনও সে সিজ করে দিতে পারে, এমনকি তোমার কারখানাও বন্ধ করে দিতে পারে। এত বেশি পাওয়ার এদেরকে দেওয়া হয়েছে তুমি যদি ট্যাক্স ফাঁকি দাও। এবং এরা খুব ডিস্টার্ব করে ব্যবসায়ীদের, খুব ডিস্টার্ব করে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড, এটা পরীক্ষা আসে। জাতীয় রাজস্ব বোর্ড কবে থেকে গঠিত হয়েছে? তাহলে 1972 সালে। কেন 1972 সালে? কারণ দেশ স্বাধীন হয়েছে 71, দেশ চলা শুরু করছে 72। দেশ সূচনা লগ্নেই তো কি দরকার? সরকারের টাকা দরকার, নাহলে সরকার টাকা না নিলে টাকা পাবে কই? তাই এনবিআর 72, খুব সহজ হিসাব। কারণ সূচনা লগ্নেই দেশের টাকা দরকার, তাহলে এনবিআর প্রতিষ্ঠা হয়েছে 1972 সালে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান আমরা অত বেশি পড়বো না, কারণ এই জন্যই পড়বো না, এটা চেঞ্জেবল, এটা রেগুলার কি হয়? চেঞ্জ হয়, তাই এটা আমরা খুব কম পড়বো। এটা ইম্পর্টেন্ট যে পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হবেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। খুব সংক্ষেপে যদি বলি, ফিন্যান্স মিনিস্ট্রি। ফিন্যান্স মিনিস্ট্রির হচ্ছে 4টা ভাগ আছে, কাজের সুবিধার জন্য তারা 4টা ভাগ করে ফেলেছে। একটা হচ্ছে অর্থনৈতিক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হচ্ছে টাকা পয়সা উঠায়, যে এনবিআর। এই অভ্যন্তরীণ এই 4টা ভাগের মধ্যে 4টা সচিব থাকে, মন্ত্রী তো একজন থাকে। অর্থ মন্ত্রণালয়ের ধরো মন্ত্রী একজন, আর এইটা একটা বিভাগ, এখানে একজন সচিব, এটা একটা বিভাগ, এখানে একজন সচিব, এটা একটা বিভাগ, এখানে একজন সচিব, এখানে একটা বিভাগ, এটা একজন সচিব। তাহলে এর মধ্যে একটা বিভাগের নাম থাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইন্টারনাল রিসোর্স ডিভিশন, সম্পদ বিভাগ। এই সম্পদ বিভাগের যিনি সচিব হন তিনি 2টা পদ থাকেন, এক হচ্ছে তিনি এই বিভাগের সচিব, আবার হচ্ছে তিনি এই এনবিআর এর প্রধান, এনবিআর এর চেয়ারম্যান। তাহলে এই লোকটার একসাথে কয়টা পোস্ট? 2টা। এক হচ্ছে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, আর হচ্ছে তিনি এনবিআর এর প্রধান। তাহলে এই 2টা গুরুত্বপূর্ণ পদ থাকে এই লোকটার। এনবিআর কর দিতে উৎসাহ প্রদান করার জন্য কর বাহাদুর সম্মাননা প্রবর্তন করেছেন 2017 সালে। এটা পরীক্ষায় আসে। কর বাহাদুর, তুমি প্রচুর পরিমাণে কর দাও, তোমাকে কর বাহাদুর উপাধি দিবে, টাকা দিলেই খুশি হবে সরকার, মজা আছে। এখন দেখো কর আবার 2 ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। এটা আবার পরীক্ষায় আসে। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা ডাইরেক্ট আর কোনটা হচ্ছে ইনডাইরেক্ট? তুমি কিভাবে বুঝবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, কিছু টাকা আছে কনজিউমার মানে ভোক্তা, ভোক্তার হাতে গিয়া কর পড়ে, আবার কিছু আছে ভোক্তার হাতে পড়ে না। সিম্পল হিসাব ধরি, ধরো আমি একটা কলম কিনলাম এবং এই কলমটা কিনে আমি কলমটা ইউজ করে ফেললাম, তাহলে কলমটা তো আমার হাতে কারো কাছে গেল না, তাহলে লাস্ট হয়েছে চূড়ান্তভাবে আমি এই কলমটার ব্যয়টা কী করলাম? বহন করলাম। কলমটার যত হিসাব আছে, খরচ টরচ আছে, সব আমার কাছে আমি ব্যয় করলাম। এটাকে বলা হয় কি? চূড়ান্ত ভার। আর আপাত ভারটা দেখো, আপাত ভার বলতে আমরা বুঝে থাকি, তুমি খেয়াল করে দেখো, তুমি একটা শাড়ি কিনেছো, তোমার একটা বিশাল দোকান আছে, এই দোকানে তুমি শাড়ি কিনেছো, এরপরে তোমার দোকান থেকে তুমি আবার নিয়ে খুচরা বিক্রেতার কাছে শাড়িটা কী করে দিয়েছো? বিক্রি করে দিয়েছো। এই খুচরা বিক্রেতা আবার একজন নারীর কাছে শাড়িটা বিক্রি করেছে। তাহলে দেখো, এই যে সে দোকানের প্রথমে শাড়িটার উপর একটা ভ্যাট দিল, ধরো 15% ভ্যাট সে শাড়িটার উপর দিল, সে কিন্তু শাড়িটা বিক্রি করার পর এই ভ্যাটটা আবার এই লোকের উপর চলে আসলো, এই দোকানদারের উপর। এই দোকানদার আবার শাড়িটা কিন্তু বিক্রি করে দিল কার উপর? এই নারীর উপর। এই নারী এলো, শাড়িটা এসে পরিধান করলো, সে কিন্তু আর কারো কাছে দিতে পারলো না। এই যে এটাকে বলা হয় হচ্ছে করের আপাত ভার, অর্থাৎ এরা কর নিলেও প্রথম 15% দিলেও চূড়ান্তভাবে এরা দেয় না, আর এটাকে বলা হয় করের চূড়ান্ত ভার। এই চূড়ান্ত ভার আইসা কিন্তু কনজিউমার, যে ভোক্তার উপর আইসা চূড়ান্ত ভার পড়ে। এখানে 2টা কথা আছে, করের আপাত ভার, করের চূড়ান্ত ভার। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম সবসময় করের চূড়ান্ত ভার কার উপর এসে পড়ে? ভোক্তার উপর পড়ে। এই আপাত ভার আর চূড়ান্ত ভারের উপর নির্ণয় করে আমাদের এই কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স সেটা আমরা আলোচনা করব। তুমি খেয়াল করে দেখো, আয়কর,
আয়করটা আমার উপর পড়ে। কেন আমার উপর পড়ে? আমি প্রতি বছর যখন নভেম্বর মাসে মেলা হয়, এটা একমাত্র মেলা যে মেলায় মানুষ গিয়ে কষ্ট পায়, আমরা সেই আয়কর মেলায় যাই নভেম্বর মাসে, এবং আমি আমার টাকা আমি গত বছর 14,000 টাকা কিন্তু সরকারকে দিয়ে এসেছি আমার আয়কর বাবদ। তাহলে দেখো এটা কিন্তু আমার উপরেই পড়লো, আমি আমার আয়করটা তোমার উপর নিয়ে ফেলতে পারলাম না। তো এই যে ফেলতে পারলাম না, আমার উপরে এসে পড়লো, তখন সেটাকে প্রত্যক্ষ কর বলা হয়। ভূমি কর, ধরো আমার জমি আছে, শরীয়তপুর শহরে আমার জমি আছে, সেই জমির জন্য আমি প্রতি বছর কী দিই? খাজনা দিই। তাহলে আমারটা কিন্তু আমি দিই, অন্য কারো উপর ফেলতে পারলাম না। বুঝতে পেরেছো? আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, যদি আমার ব্যবসা নাই, ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তোমাকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি করতে হয়? প্রতি মাসে কর দিতে হয়। যেমন ঢাকা শহর যদি হয়, তাহলে তোমাকে প্রতি মাসে ফিক্সড কর 5,000 দিতেই হবে। তাহলে এটা কিন্তু তুমিই দিবে, অন্য কারো উপর তুমি ফেলতে পারবে না। এই জাতীয় করগুলো হচ্ছে আমরা বলি প্রত্যক্ষ কর। এবার পরোক্ষ কর দেখো, ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর। ভ্যাটটা কেন পরোক্ষ কর? ওই যে আমি বললাম, তোমার একটা শাড়ির দোকান আছে, তুমি 15% কিন্তু প্রথমে বহন করছো, এরপর তুমি এই শাড়ি বিচ্ছেদ দিছো খুচরা বিক্রেতার কাছে, সে কিন্তু 15% দিছে, এবং এটা ফাইনালি আরেকজন বিক্রেতার কাছে ফাইনালি গিয়ে বললো কনজিউমারের হাতে। অর্থাৎ যেই ভ্যাটটাকে, যেই ট্যাক্সটাকে তোমার কি করতে যায়, একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে ফেলা যায়, এগুলো কি বলা হয়? পরোক্ষ কর। সেই হিসাবে ভ্যাটটা কিন্তু একটা পরোক্ষ কর। আমদানি শুল্ক কিন্তু সেম, পরোক্ষ কর। কেন আমদানি শুল্ক পরোক্ষ কর? তুমি খেয়াল করে দেখো, তুমি আমদানি করেছো কি আমদানি করেছো? তুমি ধরো প্রচুর পরিমাণে চাল আমদানি করেছো, তাই তুমি কিন্তু প্রথমে একটা টাকা সরকারকে দিছো, এরপর তুমি এই চালটা কোথায় বিক্রি করে দিয়েছো? একটা দোকানে বিক্রি করে দিয়েছো। এই করটা কিন্তু এই দোকানদারের উপর চলে এসেছে। এই দোকানদার নিয়ে আবার একটা মনে করো ছোট খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিছে, তাহলে এই খারের উপর কর গেছে। এই খুচরা বিক্রেতা গিয়া তোমার মনে করো তোমার চাচা এখান থেকে 5 কেজি চাল কিনে নিয়ে খায় ফেলছে, তাহলে এই যে লাস্টে দিয়ে খাইলো তার উপরটা কর চলে গেল। তাহলে যে কর একজন থেকে আরেকজনের উপর ফেলা যায়, এই জাতীয় কর কি বলা হয়? কি কর? পরোক্ষ কর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সকল পণ্য করে পরোক্ষ কর। ওই যে পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে একজন আরেকজনের কাছে সেল করতে পারে, একজনের মাথা থেকে কর আরেকজনের কাছে দিতে পারে। এবার খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কর দিতে যাই, আমি তোমাকে একটু আগে বললাম যে আমরা যেটা দিই সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স দিই, ঠিক না? আমরা যেটা দিই সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আমি গত বছর ইনকাম ট্যাক্সটা আমরা দিই প্রতি বছর নভেম্বর মাসে একটা মেলা হয়, সেই মেলায় গিয়ে দিই। আমরা বলেছি কোনো মেলায়, একটা মেলা আছে যে মেলায় মানুষ গিয়ে বেজার হয়, সেটা হচ্ছে এই কর মেলা। সেখানে খুব মন খারাপ করে টাকা দিয়ে পরে চলে আসে। এখন দেখো 2017 সালের 2013 সালটা ইম্পর্টেন্ট। 2013 সালের আগে যারা কর দিছে তাদের নাম্বারগুলো হচ্ছে টিন। 2013 সালের আগে যারা কর দিছে তাদের সকলের নাম্বারকে বলা হয় টিন। আর 2013 সালে যারা কর দেয় তাদেরকে বলা হয় হচ্ছে ইটিন। এখন এই ইটিন আর টিনের মধ্যে একটা পার্থক্য আছে। টিন মানে কি? টিন মানে হচ্ছে দেখো ট্যাক্স পেয়ার মানে হচ্ছে করদাতা আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা করদাতার একটা নাম্বার আছে। আমাদের যেরকম একটা মোবাইল নাম্বার আছে, এই প্রত্যেকটা করদাতার একটা আলাদা নাম্বার আছে। তাহলে 2013 সালের আগে হইলে টিন, আর 13 সালেতে কি ইটিন। এই 13 সালে যে ডিজিটটা হয় সেই ডিজিটটা হয় হচ্ছে 10 ডিজিট, আর ইটিনের ডিজিটটা একটু বেড়ে গেছে, যেহেতু বাংলাদেশে এখন করদাতা বেড়ে গেছে, তাই ইটিনে সেটা হয়ে গেছে কয় ডিজিট? 12 ডিজিট। তাই পরীক্ষা আসে টিনের ডিজিট কয়টা, তাহলে অ্যান্সার হবে 10টা। ইটিনের ডিজিট কয়টা? 12টা। ইটিন চালু হয়েছে কত সাল থেকে? 2013 সাল থেকে। এই সবগুলাই কিন্তু পরীক্ষা আসে। অর্থাৎ এখন যারা করবে তারা সবাই কি? ইটিন। তাহলে আমার কোনটা আছে? আমি চাকরিতে জয়েন করেছি 17 সালে, সেই হিসাবে আমার আছে কি? ইটিন। আমি 17 সাল থেকে কর দেওয়া শুরু করেছি, তাই আমার ইটিন। কারণ 13 সালের পরে যারা তাদের সকলে ইটিন। তাহলে বলো তো আমার টিন নাম্বারে কয় ডিজিট? তাহলে অ্যান্সার হবে আমার টিন নাম্বারে 12 ডিজিট। গুড। বাংলাদেশে আয়কর মেলার প্রচলন, এই যে আয়কর মেলা হয়, যে মেলায় গিয়ে মন খারাপ করি আমরা, 10 সাল থেকে মেলা শুরু হয়েছে। এই ভ্যাট বা মূসক মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা সবচেয়ে বেশি ইনকাম আসে। এটা বাংলাদেশে চালু হয়েছে 1991 সাল থেকে। সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া। সেই সময় যখন মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে 1991, তখন থেকে বাংলাদেশে ভ্যাট চালু হয়েছে। দক্ষিণ এশিয়া দেশসমূহের মধ্যে ভ্যাটের হার বাংলাদেশে একটু বেশি। বাংলাদেশ সরকার ভ্যাট থেকে সর্বোচ্চ আয় করে। আমরা সর্বোচ্চ আয়ের দুইটা খাত আমরা দেখেছিলাম, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে কি? ট্যাক্স। এটা হচ্ছে সর্বোচ্চ আয়ের সবচেয়ে দুইটা বড় খাত। ভ্যাটের স্তর বর্তমান আছে 4টি ভ্যাটের স্তর আছে, এটাও পড়ে নিতে হয়। ভ্যাটের স্তর কয়টি? 4টি। সর্বনিম্ন ভ্যাট হার কয় পার্সেন্ট? 2%। আর সর্বোচ্চ ভ্যাট হার কত পার্সেন্ট? 15%। আমরা তো বলেছি ভ্যাটের হার চেঞ্জ হয়, জেনারেলি 15% একটু বেশি ফোকাস করা হয়, আর কিছু কিছুতে আছে ভ্যাটের হার কত পার্সেন্ট? 2%। আর ট্যাক্সের হার কিন্তু আবার আলাদা। ট্যাক্সের হার এখানে কম হইলেও 5%, আর সর্বোচ্চ হইলেও কত পার্সেন্ট? 30%।
আর ব্যাটের হার সর্বনিম্ন 2% আর ব্যাটের হার সর্বোচ্চ হচ্ছে কত পার্সেন্ট? 15%। তাহলে ব্যাটের ধাপ কয়টা? ব্যাটের ধাপ আছে 4টা, আর ইনকাম ট্যাক্সের ধাপ আছে কিন্তু 6টা। এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে ভাস সাধারণত এখন পর্যন্ত আসে নাই কোনো পরীক্ষায়, দরকার নাই। 3 মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স অর্থাৎ কর দাতার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা কিন্তু পরীক্ষায় আসে, তাই পড়তে হবে। 3 প্রবর্তিত হয়েছে 1900 কত সালে? 93 সালে। আচ্ছা, 3 নাম্বার কয় ডিজিটের হয়ে থাকে? 10 ডিজিটের। আর ই3 হয় কয় ডিজিটের? 12 ডিজিটের। এটা কিন্তু পরীক্ষায় আসে, ই3 হবে 12 ডিজিটের। ই3 চালু হয় কত সাল থেকে? 2013 সাল থেকে। গুড। এখন আমরা এখানে দেখি কর দিবস, এটা বলবো না, আয়কর দিবস, ইনকাম ট্যাক্স। এই যে আমার যে ইনকাম ট্যাক্স দিতে হয় নভেম্বর মাসে, এটা খুব বেশি পরীক্ষা আসে। যারা ইনকাম করে তারা সবাই তোমরা জানো যে নভেম্বর মাসে কি দিতে হয়? কর দিতে হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাট হচ্ছে মূসক, এটাও করে নিতে পারো 10ই ডিসেম্বর, আর বাকিগুলো খুব বেশি আসে না। রাজস্ব নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ট্যারিফটাকে আমরা বলেছি, ট্যারিফটাকে আবার অনেক জায়গায় কাস্টমসও বলা হয়, বুঝতে পেরেছো? সেই আমদানি, তুমি যদি চীন থেকে কি আনতে চাও, চীন থেকে তুমি চাল আনতে চাও, তখন তোমাকে সরকারকে একটা টাকা দিতে হবে। আবার তুমি আমেরিকায় পোশাক পাঠাইতে চাও, সরকারকে তোমার একটা টাকা দিতে হবে, সেটাকে আমরা বলি ট্যারিফ। আবার সেটাকে কাস্টমসও বলা হয়। কর বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীন। এই বিষয়টা আমরা আগেও বলেছিলাম। ফিনান্স মিনিস্ট্রির 4টা ভাগ আছে, আমরা বলেছি। এই 4টা ভাগ হচ্ছে কাজের সুবিধার জন্য 4টা ভাগে 4টা সচিব থাকে। এর মধ্যে একটার নাম হচ্ছে ইন্টারনাল, মানে অভ্যন্তরীণ। রিসোর্স মানে হচ্ছে সম্পদ। ডিভিশন মানে হচ্ছে বিভাগ। এই যে এটাই হচ্ছে আমরা দেখতে পাই কর বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীন। তাহলে এটা কোন বিভাগের অধীন? কোন মন্ত্রণালয়ের অধীন? অর্থ মন্ত্রণালয়ের অধীন। আবার এটার যে সচিব থাকে সে আবার কিন্তু এনবিআর এর চেয়ারম্যান হয়, অর্থাৎ 2 পদ। ব্যাট একটা পরোক্ষ কর। কেন পরোক্ষ কর? এটা ব্যাটটা কি করা যায়? একজনের উপর থেকে আরেকজনের উপর ফেলা যায়। যেমন তুমি প্রথমে চাল কিনে ব্যাট দিয়েছো, পরে তুমি চাল বিক্রি করে দিয়ে ব্যাট দিয়েছো, সে আবার বিক্রি করে দিয়ে আরেকজনের উপর ব্যাট ফেলে দিয়েছে, লাস্টে দিয়ে চালটা যে খেয়েছে সে ফাইনালি ব্যাটটা দিয়েছে। আর ইনকাম ট্যাক্স হচ্ছে আয়কর, এটা আরেকজনের উপর ফেলার কোনো সুযোগ নাই, এটা একটি প্রত্যক্ষ কর। দেশের প্রথম কর ন্যায়পাল। এখন আর বাংলাদেশে কোনো কর ন্যায়পাল নাই, একজন কর ন্যায়পাল নিয়োগ করেছিল, তার নাম হচ্ছে খায়রুজ্জামান চৌধুরী। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীন? অর্থ মন্ত্রণালয়ের অধীন। এবং অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে, কোন ডিভিশনের অধীন? এই যে আইআরডি, ইন্টারনাল অভ্যন্তরীণ রিসোর্স ডিভিশনের অধীন। এবার আমরা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। আমরা কিন্তু আলোচনা আমাদের শেষ। এগুলা ফিক্সড আলোচনা, এগুলো মুখস্থ রাখতে হবে, যেগুলো ফিক্সড আলোচনা। আর যেগুলো পরিবর্তিত ওগুলো একটু কম মুখস্থ রাখবে। এগুলো একদম ফিক্সড আলোচনা, তাই এগুলোকে একদম 100% মুখস্থ করতে হবে। যেমন ধরো 18 কবে থেকে চালু হয়েছে? 2013 সালে। এটা তো আর চেঞ্জ হবে না, চিরকাল 13 সালেই থাকবে। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়েছে? 1998 সাল থেকে। এখানে 2টা জিনিস আমরা দেখব, 2 প্রধানমন্ত্রী আমলে, একজন হচ্ছে বেগম জিয়ার আমলে, একটা শেখ হাসিনার আমলে। 1991 সালের সকল ঘটনা, এরশাদ পতনের পর সব বেগম জিয়ার আমলে। 1991 সালে 2টা ঘটনা ঘটেছে, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভ্যাট চালু হয়েছে, আর বাংলাদেশে হচ্ছে কি মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, এই 2টা ইনফরমেশন মুখস্থ রাখতে হবে। আর 1996 সালে নির্বাচনের মাধ্যমে আবার সরকার চেঞ্জ হয়ে শেখ হাসিনা এসেছে, তার সময় আবার গুরুত্বপূর্ণ কয়টা জিনিস, এটা খুব বেশি পরীক্ষায় আসে আমাদের দেশে। একটা হচ্ছে বয়স্ক ভাতা, বয়স্কদের ভাতা দেওয়া শুরু হয়েছে, সেটা 1998 সালে, এটা চালু হয়েছে 98 সালে। আরেকটা জিনিস হচ্ছে চালু হয়েছে, সেটা হচ্ছে বয়স্ক ভাতা। এরপর আচ্ছা, এটা মনে পড়ছে না, পরে মনে পড়বে। বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে রাজস্ব, আমরা সেটা বলেছি, সেটা হচ্ছে ভ্যাট থেকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বিতে হচ্ছে ভ্যালু আর সংযোজন মানে অ্যাডেড, আর টিতে হচ্ছে ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। এটা হচ্ছে আনসার। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়েছে কত সালে? আমরা সেটা পড়ে ফেলেছি, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের আমলে 1991 সালে, মুক্তবাজার অর্থনীতি 1991 সালে। 2018-19 প্রশ্নটা 2018-19 অনেক পুরনো প্রশ্ন, কিন্তু আমাদের 2018-19 পড়লে চলবে না, আমাদের পড়তে হবে 2024-25 হিসাব। এই জায়গায় 2024-25, আগামী বছর এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা 25-26 হয়ে যাবে, ঠিক আছে? 2024-25 অর্থ বছর রপ্তানি প্রণোদনা, জেনারেলি রপ্তানি প্রণোদনার দরকার নেই, তাহলে এই প্রশ্নটা আমাদের না পড়লেও চলছে। বাংলাদেশে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও চেঞ্জেবল ইনফরমেশন। অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা বলেছিলাম, এটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে 2,65,000 কোটি টাকা।
এটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হবে 2,65,000 কোটি টাকা এবং এটা টোটাল বাজেটের কয় ভাগের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ টোটাল বাজেটের কত পার্সেন্ট 33% ব্যয় হবে এটাতে। বাংলাদেশের 18 অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার আমরা এটা জিডিপির এটা আমরা পড়বো না, আমরা পড়বো 2024-এর হিসাব আর 2025-এর হিসাব আমরা পড়বো, সেটা হচ্ছে 7.82%। যদিও এখানে কোনোটাই নাই কারণ এটা পুরাতন প্রশ্ন মিলবে না। জিডিপির টার্গেট করেছিল এত, যদিও এত লক্ষ্যমাত্রা হয় প্রক্ষেপিত বা অনুমিত লক্ষ্যমাত্রা, কিন্তু বাস্তবে বর্তমানে আছে কত, বাস্তবে আছে হচ্ছে 5.82%। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে থেকে চালু হয় আমরা এটা বহুবার পড়েছি, সেটা হচ্ছে 1991 সালে জুলাই মাসে। কেন জুলাই মাসে সেটা আমরা পড়েছি, অর্থবছরটা চালু হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই জায়গা থেকে নয়, অর্থবছরটা চালু হয় জুলাই থেকে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে কোনো অর্থবছর চালু হবে শেষের 6 মাস আর হচ্ছে পরবর্তী বছরের প্রথম 6 মাস। সমস্ত হিসাব হবে এই জুলাই 1 থেকে, সকল হিসাব জুলাই 1 থেকে হবে। এই জন্য আমরা দেখতে পাই জুলাই 1, 1991 সাল। বাংলাদেশের বাজেটের শিক্ষাখাতের বরাদ্দ এটা 94-95 বাজেটটা আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে 2024 সালের আর 25 সালের যে বাজেট, সেই বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ হচ্ছে 1,11,000 কোটি টাকা। শিক্ষাখাতের সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 1,11,000 কোটি টাকা, দ্বিতীয় সর্বোচ্চ। এক হচ্ছে জনপ্রশাসন খাতে, 2 নম্বরেই হচ্ছে কি খাতে, শিক্ষা খাতে। বাজেট বলতে কি বুঝো, বাজেট হচ্ছে সরকারের ব্যয়ের হিসাব আর হচ্ছে আয়ের হিসাব। আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয় যে কোনো বিগত আর্থিক বছরের বিগত তো হওয়ার সুযোগই নাই, তাহলে এটা হবে আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়। কত তারিখে জাতীয় সংসদে বাজেট পাস হয়, সব কিছু জুলাইয়ের 1 তারিখ হবে, ঠিক আছে, জুলাইয়ের 1 থেকে, যেহেতু অর্থ বছর জুলাই থেকে তাই জুলাইয়ের 1 তারিখ। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থ বছর শুরু হয় আমরা সেটা পড়েছি, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়, শেষ 6 মাস। বাংলাদেশ সরকারের আর্থিক সন সেটাও আমরা পারবো, জুলাই থেকে শুরু হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ হবে, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে গিয়ে শেষ হবে। বাংলাদেশে বাজেট প্রণয়ন করে বাংলাদেশে বাজেট প্রণয়ন করা হচ্ছে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আমরা একটু আগে দেখেছিলাম ফিন্যান্স মিনিস্ট্রি, এখানে 4টা আছে, 4টার মধ্যে আমরা এতক্ষণ আলোচনা করেছি ইন্টারনাল রিসোর্স ডিভিশন এনবিআর সম্পর্কে। এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক ইডি সম্পর্কে, ওইটাকে বলা হয় অর্থনৈতিক ডিভিশন। এদের কাজই হচ্ছে কি করা, ইকোনমিক ডিভিশন, এই অর্থ বিভাগ বা ইডি এরা হচ্ছে বাজেট প্রণয়ন করে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি আমরা বহুবার পড়েছি, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 4টি, তাহলে অর্থ মন্ত্রণালয়ের সচিব কয়জন হয়, 4 জন হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী অর্থ সচিব ফাতেমা ইয়াসমিন। বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয় কোন ধরনের বাজেট আমরা সেটা পড়ে ফেলেছি, বাংলাদেশে প্রণয়ন করা হয় ঘাটতি বাজেট, ঠিক আছে, ঘাটতি বাজেট। আরেকটা হচ্ছে উন্নয়ন বাজেট, উন্নয়ন বাজেট এখানে যেহেতু অপশন নাই সমস্যা নাই, তাহলে ঘাটতি বাজেট আর এডিবির কারণে সেটাকে বলা হয় উন্নয়ন বাজেট। বাংলাদেশে এই 2 ধরনের বাজেট প্রণয়ন করা হয়। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছেন, তাজউদ্দিন আহমেদ। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট কত টাকা, অনেক কম ছিল, বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা, আর এখন সেটা কত, 7,97,000 কোটি টাকা। এটা কিন্তু ফিক্সড ইনফরমেশন, তাই এটাকে পরে ফেলতে হবে, ফিক্সড ইনফরমেশনগুলো একদম স্থায়ীভাবে মুখস্থ করতে হবে। জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় প্রথমে কত সালে, 75-76 আছে, হ্যাঁ এটা হবে আনসার, 75-76। এরপর 23-24 অর্থ বছরের বাজেটে বাংলাদেশ কততম বাজেট ছিল আমরা এটা এখন পড়বো না, আমরা সর্বশেষ চলে এসেছি 24-25 বাজেট। সেই 24-25 বাজেটে বাংলাদেশে কততম, 53তম। 23-24 সালে বাজেটের স্লোগান কি ছিল এটা আমাদের দরকার নাই, আমাদের এটা পড়তে হবে 24-25 বাজেটের স্লোগান। 23-24 পড়বো না, আমরা পড়বো 24-25, এইভাবে প্রতি বছরেই এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। বাজেট সাধারণত যে ঘোষণা করে, বাজেট সবসময় ঘোষণা করে কে, অর্থমন্ত্রী। কবে জাতীয় সংসদে 24-25 বাজেট প্রস্তাবিত হয়েছিল, এটা 23-24 দরকার নাই এটা পড়ার। 23-24 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ আমরা এটা পড়ব 24-25 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ। যেহেতু এখানে কোনোটাই মিলবে না, আমরা নতুন করে লিখে দিব 7,97,000 কোটি টাকা।
জাতীয় বাজেটের পরিমাণ জিডিপির কত শতাংশ? খেয়াল করে দেখো, গত যে বাজেটটা ছিল সেটাই ছিল জিডিপির 15%, এটাই ছিল জিডিপির 15%, কিন্তু এখন তো সেটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? 24-25 চলে এসেছে। তো 24-25 হচ্ছে জিডিপির কত শতাংশ? 14%। জিডিপি বলতে আমরা বুঝি আমাদের ডোমেস্টিক বা দেশের অভ্যন্তরে যত ইনকাম আছে। বাংলাদেশের বার্ষিক রাজস্ব আয় কত? তাহলে বার্ষিক রাজস্ব আয় এটা কিন্তু পুরাতন, এটা আগের, অনেক আগের, তাই আমাদের নতুনটায় চলে আসতে হবে। নতুন যে বার্ষিক রাজস্ব আয় 24-25 সালের হিসাবে আমাদের চলে আসতে হবে। 24-25-এর হিসাবে হচ্ছে 5,41,000 কোটি টাকা। এটা হচ্ছে রাজস্ব আয়। 2023-24 অর্থ বছরের বাজেটে ঘাটতি, আমরা এটা হিসাব বাদ দিয়ে দিব, আমরা 24-25-এর যে ঘাটতি সেটা পড়ব। 24-25-এর ঘাটতি আমরা জানি সেটা হচ্ছে 2,51,000 কোটি টাকা ঘাটতি। 2,91,000 কোটি টাকা ঘাটতি, এটা এক বছরের জন্যই পড়ব। মাথাপিছু টাকা বরাদ্দ লাগবে না। 23-24 অর্থ বছরে কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়? আমরা 23-24 না পড়ে এটাকে আমরা 24 আর 25 পড়বো। আমরা জানি সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? খাতে মন্ত্রণালয়, সেটা হচ্ছে 1 নম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়, আর 2 নম্বরে হচ্ছে কি? শিক্ষা মন্ত্রণালয়, ঠিক না? আর যদিও এডিপি আছে, এডিপি এখানে হিসাবে আসবে না, এডিপি অপশনেই নাই। এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসাবে এডিপি ঘোষণা করে? এডিপি তো 1 বছরের, ঠিক না? প্রতি বছর বাজেটের সাথে এডিপি ঘোষণা করা হয়, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1 বছর। এরপর দেখো এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাকে আমরা এডিপি বলি, এই জন্য আমরা এটাকে উন্নয়ন বাজেটও বলি। বাজেটের ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত সর্বোচ্চ কর হার, দেখো এখন কিন্তু বাজেটের কর হার চেঞ্জ হয়েছে 2024-25, এটা আমরা মোটামুটি ফিক্সড ইনফরমেশন অনেক বছরই থাকবে, পরে ফেলতে হবে। এখন ব্যক্তিগত সর্বোচ্চ কর হার হচ্ছে, তুমি যদি কোটি কোটি টাকা ইনকাম করো তাহলে তুমি দিবে কত পার্সেন্ট? 30%। আর যারা একটু মাত্র 50,000 টাকার কর দিবে, 4,500 টাকার কর দিবে, তারা দিবে কয় পার্সেন্ট? 5%। সর্বনিম্ন 5, সর্বোচ্চ কত? 30। মোট ধাপ কয়টি? মোট ধাপ হচ্ছে 6টি, 5, 10, 15, 20, 25, 30, মোট ধাপ 6টি। অর্থ বছরে বাংলাদেশের ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা, করমুক্ত আয়সীমা আমরা আগেই পড়ে ফেলেছি, অর্থাৎ যে টাকার কর দিতে হয় না সেটা হচ্ছে 3.5 লক্ষ টাকার কি দিতে হয় না? কর দিতে হয় না। এটা মোটামুটি ফিক্সড, আরও কয়েক বছর থাকবে, তাই এটা পড়ে ফেলতে হবে। 3.5 লক্ষ টাকার কর দিতে হয় না, এটা তোমার ভরণ পোষণ খরচ, এরপরে যা ইনকাম করবে তার কর হবে। অর্থাৎ তুমি 4 লাখ টাকা ইনকাম করেছো, তাহলে তোমাকে 50,000 টাকার কর দিতে হবে। বাংলাদেশে প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে একটু সুবিধা আছে। প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গ হচ্ছে কত? এইটা। মুক্তিযোদ্ধা হচ্ছে 5 লাখ, প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গ এই অ্যামাউন্ট। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেটা হবে 5 লাখ, এই হচ্ছে 5 লাখ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম, তুমি যদি কোনো ব্যবসা পরিচালনা করো, ন্যূনতম তোমাকে প্রতি মাসে কত দিতে হবে? 5,000 টাকা। নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস? দেখো সরকার ভ্যাট থেকে সবচেয়ে বেশি ইনকাম করে, সরকার ট্যাক্স থেকে দ্বিতীয় সর্বোচ্চ ইনকাম করে, সরকার কাস্টমস থেকে বা ইম্পোর্ট এক্সপোর্টের জন্য কাস্টমস ডিউটি ইনকাম করে। তাহলে অ্যান্সার হবে কি? সবগুলো। নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস নয়? নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস নয়? ফরেন রেমিটেন্স। যেমন ধরো তুমি তুমি তোমার টাকা পাঠাচ্ছ, তুমি তো ফেলে গেছে পাঠাবে, এটা তো ডাইরেক্ট সরকারের তুমি দিবা না, কিছু একটা অংশ অনেক সময় দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আমাদের দেশে বর্তমানে উল্টাটা, বিদেশ থেকে যে কেউ ফরেন রেমিটেন্স পাঠায়, সরকার তো এখান থেকে টাকা কাটেই না, বরং সরকার উল্টা আরও তাকে 2% দেয়, টাকা দেয়। তাহলে অ্যান্সার হবে কি? ফরেন রেমিটেন্স। উৎস নয় বলেছে কিন্তু। কোনটি জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয়? জাতীয় রাজস্ব বোর্ড বলতে আমরা কি বুঝি? জাতীয় হচ্ছে ন্যাশনাল, আর বোর্ড বলতে কি বুঝি? বি আর মানে কি? রাজস্ব, সংক্ষেপে বলা হয় কি? এনবিআর। তাহলে এনবিআর ভুক্ত নয় কোনটি? তাহলে ব্যাংকিং খাত এনবিআর এর অংশ নয়, ব্যাংকিং খাত। ভূমিকর কোন ধরনের কর? ভূমিকর মানে তোমার ভূমি তোমাকে কর দিতে হবে, সেটা আরেকজনের ঘাড়ের উপর ফেলা যাবে না। যখন আরেকজনের ঘাড়ের উপর ফেলা যায় না, তখন সেটাকে আমরা কি বলি? প্রত্যক্ষ কর। সম্পত্তি কর কোন ধরনের কর? এটাও তোমার সম্পত্তি, তোমাকেই কর দিতে হবে, এটাও কি? একটি প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোনটি? কোনটি প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে? সেটা হচ্ছে আয়কর। আমি ইনকাম করছি, আমি নভেম্বর মাসে যাই, মেলায় গিয়ে টাকা দিয়ে আসি, তাহলে এটি প্রত্যক্ষ কর। আর বাকি সমস্ত কর তুমি আরেকজনের উপর ফেলে দিতে পারবা। নিচের কোনটি পরোক্ষ কর? পরোক্ষ কর মানে আরেকজনের উপর ফেলা যায়, সেটা হচ্ছে ভ্যাট। এই ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর। সেটা তুমি প্রথমে একটা পণ্য কিনে তার উপর ভ্যাট দিবা, সেই পণ্য আরেকজনের কাছে বেচে দিয়ে তার উপর তুমি এটা ফেলে দিবা। নিচের কোনটি প্রত্যক্ষ কর?
তো প্রত্যক্ষ কর হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আয়কর। আয়কর তুমি অন্যের ঘাড়ে ফেলতে পারবে না। মূল্য সংযোজন কর বা ভ্যাট একটি পরোক্ষ কর, অন্যের ঘাড়ে ফেলা যায়। ট্যাক্স রিটার্ন ইজ এ স্টেটমেন্ট অফ ট্যাক্স রিটার্ন মানে হচ্ছে আমরা যেই নভেম্বর মাসে যেই ট্যাক্স ফাইলটা তৈরি করি ওটার মধ্যে ট্যাক্স দাখিল বা ট্যাক্স রিটার্ন থাকে। ওটার মধ্যে আমার দুইটা জিনিস থাকে, এক হচ্ছে আমি কত টাকা আয় করলাম সেটাও দেওয়া থাকে, কত টাকা আমি এক্সপেন্সেস ব্যয় করলাম সেটাও দেওয়া থাকে, কত টাকা আমার রয়ে গেল সেভিংস হইলো সেটাও দেওয়া থাকে। টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার মানে করদাতা, তাহলে করদাতার আইডেন্টিফিকেশন নাম্বার। ইটিন হলো করদাতার পরিচিতি নাম্বার। কর পরিশোধে কখন বাংলাদেশে ই পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে? কর পরিশোধে ই পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে 2012 সালে। অনলাইনে পেমেন্ট করা যায়। ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে বর্তমানে ভ্যাটের আদর্শ হার কত? আমরা জানি যে আদর্শ হার সর্বোচ্চ হার কত? সর্বোচ্চ হার হচ্ছে 15% ভ্যাটের। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব অর্থাৎ এনবিআর এর রাজস্ব নয়, নন এনবিআর? তাহলে অ্যান্সার হবে টোল। ওই যে টোল এবং লেভি এগুলো হচ্ছে নন এনবিআর রাজস্ব। ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে মানে হচ্ছে তুমি যদি বিজি ইয়ার ভিতরে তুমি যদি কি জানো, তুমি যদি ইপিজেড এর ভিতরে কোনো ইন্ডাস্ট্রি করো তাহলে তোমাকে প্রায় 5 বছর 10 বছর তোমাকে প্রথম দিকে ট্যাক্স দিতে হবে না, পরে পরিশোধ করতে হবে। এই যে তুমি একটা সুবিধা পাইলা, প্রথম দিকে তোমার উপর চাপ দিল না সরকার, এটাই হচ্ছে তোমার ট্যাক্স হলিডে। এই ট্যাক্স হলিডে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর কি করা, মৌকুব করা, এটা হচ্ছে ট্যাক্স হলিডে। ইপিজেডে ইন্ডাস্ট্রি করলে এই সুবিধাটা পাওয়া যায়। কোন সরকারি সংস্থাটি বাংলাদেশে কর সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত? কোন? এই যে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর হচ্ছে আমাদের দেশে কর উঠায়, মানুষের কাছ থেকে কর নেয় সে। আয়কর বিভাগে সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে কি বলা হয়? আয়কর বিভাগের প্রশস্ত দেখো এই দুইটাই কিন্তু সেম, এই যে এনবিআর আর এনআরবি গুলোও কিন্তু এটা অ্যান্সার দিবে না। তাহলে অ্যান্সার হবে কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? আমরা বলেছিলাম দেশ স্বাধীন হওয়ার পরপরই তো মানুষের টাকা লাগবে, সরকার ব্যয় করতে হবে। তাহলে এটা কত? 1972 সালে। 71 সালে নয় কেন? 71 সালে তো যুদ্ধ চলে, তখন তো সরকার ছিলই না। সরকার তো তখন ছিল ইন্ডিয়ায়, সরকার তো ফিরে এসেছে 72 সালে। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।